সকাল ৬টায় কাউকে কিছু না জানিয়ে বাবার বাড়ির গেটের সামনে এসে যখন দাঁড়ালাম, বাবা প্রথমে বলে উঠলেন, জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস? তাহলে ঢুকবি না ঘরে। আমার নির্ঘুম রাতে ক্লান্ত শরীর, গাড়ি না পেয়ে এতটা পথ হেঁটে আসার পর বাবাকে দেখে কোথায় ছুটে গিয়ে আছড়ে পড়ব, কিন্তু বাবার প্রথমে এমন প্রশ্ন ছুড়ে দেওয়ায় বাবার বাগানের গতকাল তুলতে ভুলে যাওয়া সেই বাসি ফুলগুলোর মতো আবিষ্কার করলাম নিজেকে। আলতো ছোঁয়ায় এখনই টুপ করে ঝরে পড়ব। মা হয়তো রুটি ভাজছিল, কারণ রুটি ছেঁকার পোড়া মিষ্টি সুগন্ধ আসছে। বাবার কথা কানে যাওয়ায় খুন্তি হাতে বেরিয়ে এলো। আমাকে দেখে প্রথমেই চওড়া হাসি দিয়ে পা বাড়াতেই বাবা আবার হুঙ্কার দিয়ে বলে উঠল, মেয়ে বাপের বাড়ি আসবে ভালো কথা, ওকে বলে দিও ঝগড়া ঝামেলা করে এখানে এলে আমার ঘরে ওর কিন্তু কোনো জায়গা নেই। বাবার কথা মা খুব একটা অমান্য করে না, কিন্তু এই কথা যেন মায়ের কানেই যায়নি। মা ছুটে এসে আমাকে ধরে। আমার হাত পায়ে তীব্র কাঁপুনি শুরু হয় মায়ের এমন আদর মাখা হাতের স্পর্শ পেয়ে। মাও উৎকণ্ঠা নিয়ে বলে উঠল, কিরে জ্বর নাকি তোর? আয় আয় ভেতরে আয়। আমাদের একতলা বাড়ি, চারিদিকে বাগান আর গাছপালা। গাছপালা না, ওগুলোকে ঝোপ বলাই ভালো। পরিষ্কার করা হয় না তাই। রান্নাঘরে বিশাল বারান্দা আর 4টে রুম। এটা দাদুর আমলের বাড়ি। এই শহরে এমন কোনো জায়গায় এমন বাড়ি সবার কাছেই অদ্ভুত লাগে। আশেপাশে সব বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি। বাবা চিরকালই সন্তানদের শাসনে রাখায় বিশ্বাসী। মা স্টিলের থালা করে ধোঁয়া ওঠা বাঁধাকপি ভাজা আর সবে ফুলে উঠেছিল এমন একটা রুটি তাওয়া থেকে অনেকটা খাবলে নাবিয়ে ছিঁড়ে আমার মুখে তুলে দিল। আমার শুকিয়ে যাওয়া ঠোঁট যেন গরম রুটির ভাপে আরও কুঁকড়ে যাচ্ছে। বাবা সমানে পায়চারি করে যাচ্ছেন, মোবাইলটা হাতে। দিদি দাদার কাছে সমানে ফোন করে যাচ্ছেন। কেউ রিসিভ করেনি এত ভোরে, নিশ্চয় কল ব্যাক করবে তাই হাতে নিয়ে আছেন। মেয়েকে একদম প্রশ্রয় দেবে না, ঝগড়া ঝামেলা হবে তা নিয়ে ভোর রাতে বাবার বাড়ি এসে বিচার বসানোর পক্ষপাত করার মতো বাবা কিন্তু আমি নই। ওকে বলে দাও আমি মোটেও মেয়েদের আবদারে প্রশ্রয় দেব না, এতে মেয়ের সংসার কিন্তু টিকবে না। আমি মায়ের দিকে তাকাতেই চোখ টিপে খেয়ে নিতে বলে। আমার হাতে থালা ধরিয়ে দিয়ে বাবাকে বলে, মিতা আসুক, ও কথা বলবে, তুমি শান্ত হও। আমরা তো জানি মনি এমন হুটহাট কাজ করার মেয়ে নয়, নিশ্চয় কিছু হয়েছে, আমি বুঝিয়ে ওকে পাঠিয়ে দেব। মায়ের কথাটা শুনে রুটিটা যেন গলায় আটকে গেল। কেউ একবারের জন্য জানতে চাইছে না কি হয়েছে, কেন এসেছি, 2 বছরের ঘুমন্ত বাচ্চাকে ফেলে কেন পালিয়ে এলাম। আমরা 4 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। বড় দিদি আর দাদা কাছাকাছি বয়সের। আমার সাথে ওদের পার্থক্য প্রায় 15 বছরের। ছোট দাদার সাথে 5 বছরের পার্থক্য। ছোটবেলা থেকেই বড় অভিমানী আর আত্মসম্মান বোধ ছিল আমার। বাবাকে দেখেই শেখা হয়তো। কেউ যদি একবার কোনো কিছুতে না বলতো, সে জিনিস আর ব্যক্তিটির দিকে আমি ফিরেও তাকাতাম না। বন্ধু মহলে তাই আমাকে অহংকারী নাম দেওয়া হয়েছিল। নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবার পছন্দের গাড়ি, বাড়িওয়ালা এক সুপাত্রের সাথে বিয়ে হয়ে গেল আমার। বিয়ের 2 দিনের মাথায় বুঝে গিয়েছিলাম এদের ঘরে কোনো কিছুর অভাব না থাকলেও ঘরে মেয়েদের প্রতি সম্মান দেখানো মনোভাবের বড্ড অভাব, যেটা বাবা রাগী মানুষ হলেও আমাদের ঘরে কিন্তু ছিল না। শিমুল কথায় কথায় বাপের বাড়ি নিয়ে কথা বলে, ও মায়ের কথা শুনে ভালো খারাপ বিচার না করে কথা শোনায়। শাশুড়ি মায়ের মনে হাজার চেষ্টা করেও নিজেকে যোগ্য করে তুলতে পারিনি। কখনো লিমিট ক্রস না করলেও
মুখের কথা সারাক্ষণ ঝগড়া ঝামেলা। একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি। আমাকে চাকরি করতে দেওয়ার প্রয়োজন তাদের নেই। সব আছে তো, সত্যি তো, সব আছে। দামি গাড়ি, দামি ব্যাগ, হাত খরচের টাকা, তবে নেই শুধু মানসিক শান্তি। যে দুটো মানুষের সাথে সারাটা দিন কাটাতে হয়, সেই মানুষ দুটো যদি আপন না হয়, তবে বাইরের থেকে তাকালে এটা কোনো সমস্যাই নয়। সমস্যার আওতাতেই আনা যায় না। মানুষ কত কষ্টে আছে, খেতে পায় না, জামাই মদ খায়, মারে, টাকার জন্য চাপ দেয়। শ্বশুরবাড়িতে দেবর যা ননদের নিয়ে কত ঝামেলা। আমার তো এসব কিছুই নেই, তাই নিজেই ঝামেলা বানাচ্ছি। মাকে ফোন করে মাঝে মাঝে কান্নাকাটি করে বললেও পাশে বাবার স্বর শোনা যায়। মেয়ের সংসারে নাক না গলানো আদর্শ বাবার মতো বলেন, মেয়ের এইসব কথায় প্রশ্রয় দেবে না, এতে মেয়ের সংসার টেকে না। মাও আমাকে আশ্বাস দেন, ঠিক হয়ে যাবে, তোরই তো সংসার, সব তো পাচ্ছিস, কজন পায় এমন। আমি দীর্ঘশ্বাস ফেলি, যা মোবাইলের ও প্রান্ত থেকে এই প্রান্তে আসে না। সারা জীবন আত্মসম্মান বোধটাকে একটু একটু করে জ্বালিয়ে সংসার সংসার খেলাপাতি ছেলের সাথে খেলতে বসি। শিমুলকে বাবা ফোন করে সব জানিয়েছে। বাসায় এসে দুপুরে খেয়ে যাওয়ার দাওয়াত দিয়েছে। সে ভদ্রতা ঝরা কণ্ঠে জানালো তার অফিস শেষ করে সন্ধ্যায় আসবে। তখন বাবার সাথে দাবা খেলা হবে। বাবা আপ্লুত। এখন মেয়ের জামাইয়ের জন্য বিরক্ত মেয়ের উপর। দিদি এসে গেল, কাছেই ওর বাসা। আমি এখন নিজের জন্য থাকা সেই রুমে। দিদির বয়স এখন এই 40 ছুঁই ছুঁই। দিদির যখন বিয়ে হয় তখন আমার বয়স 10 বছর। দিদি 4 দিনের মাথায় এক সকালে এইভাবে চলে এসেছিল। আমি তখন কিছুই বুঝতাম না। সেবার ওকে পাঠিয়ে দেওয়া হলো, আবার সেই এলো 1 বছর পর। আমি ঘুমন্ত ভেবে দিদিকে আমার খাটে বসিয়ে বৌদি বোঝাচ্ছিল, দেখো সমাজে এই সব কারণ কি তুমি সবার সামনে বলতে পারবে, একটু অ্যাডজাস্ট করে নাও। অনেক কথাই সেদিন হয়েছিল। সেদিন না বুঝলেও আজ মনে পড়লে মাঝে মধ্যে মধ্যরাতে জানলা দিয়ে পর্দার ফাঁক থেকে গুলে আসা হিম বাতাসের মতো কাঁপুনি দেয়। দিদির এখন বিশাল সংসার, একাই করতি সে। কিন্তু মাঝে মধ্যে ওর দিকে যখন তাকাই, কি সূক্ষ্ম একাকিত্ব দেখতে পায় স্থির কোনো বৃক্ষ। দিদি বেশ ব্যস্ত ভঙ্গিতে আমার কাছে ঘটনা কি জানতে চাইল। আমি আসলে বলার মতো উপযুক্ত কোনো ঘটনা পেলাম না, কারণ আমার যে ঘরে দম বন্ধ হয়ে আছে, নিত্যকার ছোট মানসিক অশান্তি, খোটা, আমার মূল্যায়ন না হওয়া, আমি যে আলাদা একটা সত্তা, সেটা তারা যে দিব্যি ভুলে যায়। ঠিকঠাক গুছিয়ে বললেও দিদি বলে, আমার স্কুলে এক টিচার আছে, খুব কষ্ট করে সংসার চালায়, হাজব্যান্ড খোঁজ অবধি নেয় না, 2 ছেলে, মা বাবাও দেখে না, রোজ বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে আসে, সকাল থেকে রাত অবধি কাজ করে, তাও ঠিকঠাক করে সংসার চলে না। স্বামীকে ঘরে আনার কত চেষ্টা, তার চেয়েও কি বেশি খারাপ আছিস তুই? আমি উত্তর দিতে পারিনি, তাকিয়ে থাকি। দিদির চোখ আর মুখ এক কথা, ঠিক বলছে না। সেও তা বলছে যা সে এতদিন শুনে এসেছে। দিদির মুখে মুখে তর্ক করার সাহস কোনো কালেই আমার ছিল না। তাও আজ একটা প্রশ্ন না করে পারলাম না। অনেকের চেয়ে ভালো থেকে তুমি কি ভালো থাকতে পেরেছো দিদি? এত বছর পরও তোমার চাপা নিঃশ্বাস কেন আমি শুনি? আপন মানুষগুলোর আর একটু সাপোর্ট পেলে তুমিও কি আর একটু ভালো থাকতে পারতে না? দিদি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। বাদামি রঙের চোখের মনির চারপাশটা যেন চকচক করছে, তবে গড়িয়ে পড়ছে না কিছু। দোয়েল পাখির কিচকিচ শব্দে বিশাল একটা স্থির সময় যেন কাটছেই না।
আর কিছু না বলে উঠে চলে গেল রান্নাঘরে মাকে সাহায্য করতে। মা এর মধ্যেই মাংসের জন্য পেঁয়াজ মরিচ তুলে দিয়েছে গরম মশলা তেজপাতার ফোড়ন দিয়ে। একে একে সবাই এসে বলল, বাচ্চার জন্য সব সহ্য করতে হয়, নইলে কি আর মা হওয়া যায়? শিমুলের মা একটু ওরকম, আর কি কথা শোনায় অযথা। কিছু মানুষ থাকে এমন, কারো সুখ সহ্য করতে পারে না। সংসার তো তোরই, তাই না? আমার দৃষ্টি স্থির হয়ে আছে বাড়ির দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো কালো চামড়া ধারণ করা সেই আম গাছটার উপর। কেমন স্থির। আমের দিনে আম দেয় কোনো যত্ন ছাড়াই, বাকি সময় ওভাবেই থাকে। আমরা সেই গাছের কত চামড়া তুলে খেলতাম, দোলনা লাগিয়ে দোল খেতাম, এরপর ভুলে যেতাম আছে নাকি নেই সেই গাছটা। আমরা আমাদের অস্তিত্বকে ঠিক এমনি বানিয়ে ফেলি এক সময়। দিদি আমার কাঁধে হাত রেখে বলে, মেয়েরা আসলে এমনই, এক একটা নারী বৃক্ষ। শিমুল বাড়ি এলো, ভালো খাওয়া দাওয়া করলো, হেসে হেসে কথা বলল। কাল রাতের সেই বিশ্রী ভাষাগুলোর সাথে এই মানুষটার তো কোনো মিলই নেই। রাতে ওর সাথে বাসায় ফিরে এলাম, একটা কথাও হয়নি আমাদের। আমার এমন দুঃসাহসিক বেয়াদবির শাস্তি হিসেবে কাজের মেয়েটার বিদায় দিয়ে দেওয়া হলো। ঘরে বসে কোনো কাজ না করে খেয়ে বসে আমি নাকি দুঃখ বিলাসী করছি। পরের দিন ওয়াশরুমে টুলে বসে শিমুলের শার্টের কলার পরিষ্কার করছিলাম, দুহাত হাঁটুর উপর তুলে। শিমুল আর একটা শার্ট ওয়াশরুমের ফ্লোরে ছুঁড়ে দিয়ে ব্যঙ্গস্বরে বলল, খুব তো গিয়েছিলে বাপের বাড়ি, রাখলো? সেই তো আবার গছিয়ে দিল। অন্য সময় হলে আমার কান্না আসতো বা প্রতিবাদ করতাম। আজ যেন কথাটা আমি সত্য মেনে আবার জামার কলারটা পরিষ্কার করায় মনোযোগ দিলাম, যেন তেমন কোনো কথাই না এটা। দিদির কথাটা মনে পড়ল আবার। মেয়েরা এইভাবে ধীরে ধীরে বৃক্ষ বানিয়ে ফেলে নিজেকে। মেয়েরা আসলে এক একটা নারী বৃক্ষ।